নমস্কার, শুভ সকাল। আমি প্রিয়াঞ্জন। আমার সাথে রয়েছে বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক বললে বললে যাকে বেশি ভালোভাবে সম্বোধন করা যাবে, মিস্টার জয়ন্ত চক্রবর্তী। স্যার নমস্কার, আপনাকে শুভ সকাল। স্যার, আগে আপনি বললেন আপনি কেমন আছেন? আমি বেশ ভালোই আছি এখন তো। মোটামুটি ভালোই আছি। মাঝখানে শরীরটা একটু খারাপ হয়েছিল, কিন্তু এখন ভালো আছি। এখন এখন যেহেতু আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি যে আমরা এখন জানতে পারছি যে আইএসএল শেষ পর্যন্ত শুরু হচ্ছে, স্যার। তো আপনার এই নিয়ে প্রথমত বক্তব্যটা আমি জানতে চাইছি আগে। দেখো, আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ ভারতের প্রথম লিগ, প্রথম সারির লিগ। এবং এই প্রতিযোগিতাটা শুরু হচ্ছে নমনম করে। এবারের প্রতিযোগিতায় 14টি ক্লাব খেলবে, কিন্তু ক্লাবগুলির শর্ত এবং এআইএফ নিজেরাই এই টুর্নামেন্টটা করছে। এফএসডিএল এর সঙ্গে চুক্তি ছিল ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড, নীতা আম্বানির সংস্থা, রিলায়েন্সের সংস্থা। তারা কিন্তু আর ইন্টারেস্টেড নয়। তারা কল্যাণ চৌবে, ভারতীয় ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি, তার সঙ্গে আর কথা বলতে রাজি নন। কারণ তারা মনে করছে যে এটা অনেক বেশি পলিটিকাইজেশন হয়ে যাচ্ছে এবং রাজনীতিকরণ খেলার পক্ষে যে খুব খারাপ, সেটা নিশ্চয়ই তুমি মানবে প্রিয়াঞ্জন। একদমই একদমই স্যার। কিন্তু এটা থেকে কোনোভাবে কি আমাদের ফুটবলে একটা বিরূপ বিরূপ গতিধারা তৈরি হচ্ছে না আমাদের ফুটবলে? দেখো, ফুটবলে একটা খারাপ ধারা তৈরি হয়েছেই বটে। আমরা এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং 142-এ রয়েছি। আমরা বড় বেশি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান নিয়ে মাথা ঘামাই। আমরা কিন্তু কোনো ভারতীয় দল নিয়ে মাথা ঘামাই না। ভারতীয় দল কোথায় খেলছে আজ আমরা তা জানি না, কিন্তু মোহনবাগান কোথায় খেলছে তা আমরা জানি। সুতরাং এই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই ইউফেরিয়া থেকে যতদিন আমরা বেরোতে পারবো, ততদিন ভারতীয় ফুটবলের উন্নতি আছে বলে আমি অন্তত পক্ষে মনে করি না। কিন্তু স্যার, আমরা তো বাইরের বাইরের লিগগুলোতেও যেরকম দেখে আসছি, আমরা বড় বড় ক্লাব যেগুলো আছে, ধরুন ধরুন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ইভেন আমরা যদি ইপিএলে যেরকম ধরি, আমরা একটা বিগ সিক্স নামে একটা ছোট ছোট বড় টিমকে নিয়ে আমরা কথা বলে থাকি। ইভেন আমাদের লালিগাতেও 4টে বড় টিম নিয়ে আমরা কথা বলে থাকি, কিন্তু সেই হিসাবেও কি আমাদের ভারতীয় ফুটবলে এই 3টে বড় টিমকে নিয়ে আমরা কথা বলতে পারি দেখো, না? এই যে ক্লাবগুলো তুমি নাম বললে, আমি বিদেশে গেছি বহুবার। বিদেশে এইসব ক্লাবগুলো কিন্তু মিল্ক টিথ গ্রুপ বলে একটি গ্রুপ রয়েছে, সেখান থেকে খেলোয়াড় তৈরি করে এবং খেলোয়াড়দের ধাপে ধাপে উত্তরণ ঘটায়। মিল্ক টিথ গ্রুপের পর যে গ্রুপটি রয়েছে, সেই গ্রুপটি হচ্ছে 7 থেকে 10 বছর বয়স্কদের, তারপর 10 থেকে 15 বছর বয়স্কদের, তারপর 15 থেকে 20 বছর বয়স্কদের। এই 15 থেকে 20 বছর বয়স্কদের তারা খেলোয়াড়দের কেনা বেচা করে, তারা খেলোয়াড়দের বেচে দেয়, অন্যান্য ক্লাবকে বেচে। আমাদের কলকাতার ক্লাবগুলোতে কিন্তু এরকম ধরনের কোনো সিস্টেম নেই। ইদানিংকালে অনেক একাডেমি হচ্ছে, ইদানিংকালে মোহনবাগানের একাডেমি হয়েছে, ইস্টবেঙ্গলের একাডেমি হয়েছে, কিন্তু একাডেমি থেকে খেলোয়াড়রা যাচ্ছে কোথায়? ফলো আপ অ্যাকশন কোথায়? ফলো আপ অ্যাকশন না থাকলে কোনো দলই উন্নতি লাভ করতে পারে না। এই যে আমাদের যে এখনকার বোর্ড যে যে ডিসিশনটা নিয়েছে যে আমরা বাইরে থেকে প্লেয়ার, বাইরে যে ভারতীয় বংশোদ্ভূত যে প্লেয়াররা আমাদের এখানে ইন্ডিয়ান জার্সি পরে খেলতে চাইছে, সেইটাতে কি কোনোভাবে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি হতে পারে? দেখো, ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় যারা বাইরে খেলছেন তারা যদি আসেন তাহলে ভালো হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর আগেও তো এসছে, বিকাশ ধারাসুর মতো খেলোয়াড় খেলেছেন আমাদের এখানে, কিন্তু খুব একটা উন্নতি করতে পারেননি। তার কারণ ইউনিফর্মিটি দরকার। আমার মনে আছে জার্মানিতে ডক্টর জোজে ভেনগ্লস আমাকে একবার বলেছিলেন যে তোমাদের ওখানে ফুটবল টিচারের বড় অভাব। তোমাদের ওখানে ফুটবল কোচ আছে, বিভিন্ন দল ফুটবল কোচকে নিয়ে আসে, কিন্তু তোমাদের ওখানে 14টি ভাষা বা 16টি ভাষা, খেলোয়াড়দের খাদ্যাভ্যাস আলাদা, প্রত্যেকটা ক্লাব নিজেদের প্যাটার্নে ফুটবল খেলে। তোমাদের উচিত একদিন ফুটবল টিচারকে নিয়ে যাওয়া, যে ফুটবল টিচার ইউনিফর্মিটি আনবে। ইউনিফর্মিটি যতদিন না আসবে ততদিন কিন্তু কোনো উন্নতি নেই আমাদের। আপনার কি মনে হয় স্যার, যদি আমাদের কাছে আমাদের দেশে যদি একটা লামাসিয়ার মতো একটা থ্রু অ্যান্ড থ্রু স্কুলিং সিস্টেম থাকতো ফুটবলের নিয়ে, সেটাতে কি কোনোভাবে ভারতীয় ফুটবলের উন্নতি হতে দেখো, পারতো? আমাদের ফুটবল স্কুল নেই তা বলবো না, বাইচুং ভুটিয়া ফুটবল স্কুল রয়েছে, কিন্তু সবগুলোই বাণিজ্যিক স্বার্থে। দেখা যাচ্ছে যে বাণিজ্যটাই সেক্ষেত্রে মুখ্য হয়ে দাঁড়াচ্ছে, ফুটবলার তৈরি করাটা নয়। লামাসিয়া যেমন ফুটবলার তৈরি করে এবং ফুটবলার তৈরি করে তারা ফুটবলারদের বিভিন্ন ক্ষেত্রে বিক্রি করে বিভিন্ন ক্লাবকে। আমাদের এখানে সেই সিস্টেমটা যতদিন না চালু হবে ততদিন কিছু নেই। বাণিজ্যিক স্বার্থে যে কোনো জিনিসই ভালো, বাণিজ্য অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু বাণিজ্যের জন্য বাণিজ্য সেটা সবসময় বাঞ্ছনীয় নয়। এখানে এখন আমরা কিছু কিছু কোম্পানি দেখতে পাচ্ছি যারা নিজেদেরকে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বলে তারা প্লেয়ারদেরকে তুলে আনছে আর নিজেদের কন্ট্রাক্টে, তার সাথে তারা অন্য ক্লাবদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে ওই প্লেয়ারকে সাজেস্ট করে তাদের কাছে বিক্রি করছে। দেখো, একটা জিনিস আমি বলবো যে কাটমানি, তুমি নিশ্চয়ই জানো যে কাটমানি একটা বড় ভূমিকা নেয়।
এখানে একটা ক্লাবের কর্তা কাটমানি নেন এবং ক্লাবের কর্তারা এই কাটমানি নেন বলেই খেলোয়াড়রা কিন্তু নিজেদের মধ্যে মেলে ধরতে পারছেন না। কাটমানি নিয়ে একটা ভালো খেলোয়াড়, একটা সাধারণ মানের খেলোয়াড়কে ভালো খেলোয়াড় বলে প্রতিপন্ন করে দেওয়া হচ্ছে, এটা বাঞ্ছনীয় নয়। আমার মনে হয় এই কাটমানি সিস্টেমটা যতদিন না ভারতীয় ফুটবল থেকে যাবে ততদিন ভারতীয় ফুটবলের উন্নতি নেই। আপনার মতে আপনি এতদিন ধরে খেলার মাঠে ময়দানে যাচ্ছেন, আপনার খেলার খেলা নিয়ে জ্ঞান আপনার অপরিসীম। আপনার কি মনে হয় কি কোন হিসাবে যদি এখন আমাদের ভারতীয় ফুটবলটা চলে, সেই সেই জায়গায় আমরা যেতে পারি যেটা এখন জাপান বা সাউথ কোরিয়া নিয়ে গেছে? দেখো, জাপান বা সাউথ কোরিয়া যেভাবে নিয়ে গেছে, তারা জিকোকে এনেছে, জিকোকে এনে তারা খেলিয়েছে, কিন্তু বড় খেলোয়াড় আনলেই হবে না। আমাদের এখানে যে সমস্ত খেলোয়াড়রা আসছেন সব পড়তি ফর্মে আসছেন। এমন খেলোয়াড় আনতে হবে যে খেলোয়াড়ের নাম রয়েছে, যে খেলোয়াড় নিজেকে কিছু দিতে পারবেন। এখন জিকো জাপানি খেলোয়াড়দের শিখিয়েছেন। দক্ষিণ কোরিয়ার দায়ু বলে একটা ইন্ডাস্ট্রি রয়েছে, তারা দায়ু একটা মোটর গাড়ি কোম্পানি, তারা একটা টিমকে অ্যাডাপ্ট করেছিল। আমাদের উচিত এখন প্লেয়ারদের অ্যাডাপ্ট করা, প্লেয়ারদের অ্যাডাপ্ট করে তাদের যদি নার্স করা যায় ঠিকমতো, তাদের যদি ঠিকমতো খাওয়া দাওয়া নিউট্রিশন সব কিছু করা যায়, মেডিকেল চিকিৎসা এবং তার পড়াশোনা সবই যদি করা যায়, তাহলে উন্নতি হবে, নয়তো আমাদের কোনো উন্নতি নেই। আমরা যেরকম দেখে আসছি ব্রাজিলে যেরকম হয়, আমাদের ব্রাজিলের একটা ইকোসিস্টেমই আছে যে একদম ছোট বয়স থেকে পাড়া মানে আমাদের যেটা যেই হিসাবে পাড়া ফুটবল থেকে প্লেয়ার তুলে তারা বড় বড় একাডেমিতে নিয়ে যায়, সেইটা কি আমাদের ভারতীয় ফুটবলে? দেখো, আমাদের এখানে পাড়া ফুটবলটা কোথায় আছে? আমাদের এখানে আগে 5 ফুট 4 ফুট 10 ইঞ্চির খেলা হতো, সেগুলো বন্ধ হয়ে গেছে। কোথায় আছে এখন? যা আছে খেপ খেলা। খেপ খেলতে গিয়ে এক একজন খেলোয়াড় বাড়তি টাকা নিচ্ছেন, টাকা নিয়ে তারা খেলছেন, এক এক দিনে 5টি 6টি ম্যাচ খেলছেন। একজন খেলোয়াড়ের পক্ষে তো 5টি 6টি ম্যাচ খেলা সম্ভব নয়, কিন্তু টাকার জন্য তারা তাই করছেন। এই যে ভিসিএস সার্কেল, এই ভিসিএস সার্কেলটা যতদিন না দূর হবে ততদিন ভারতীয় ফুটবলের কোনো উন্নতি নেই। কিন্তু যেরকম আপনি যেরকম ক্ষেপের কথা বললেন, ক্ষেপ তো এখন স্যার অনেক মানে গ্রামের ছেলেরা যারা ভালো ফুটবল খেলে কিন্তু সুযোগ পাচ্ছে না, তাদের তাদের জীবিকা আয় করার জন্য তো একটা বড় জায়গা করে দিচ্ছে এই ক্ষেপ। দেখো, স্কাউটিং একটা বড় ব্যাপার। এই যে ভালো ফুটবল খেলছে তুমি বলছো, খুব সত্যি কথাই বলেছো যে অনেক ভালো প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাদের খুঁজে বের করে আনতে হবে, খুঁজে বের করে এনে তাদের একই ছাদের তলায় আনতে হবে। কিন্তু সেটা তো আমাদের এখানে হচ্ছে না। আমাদের এখানে তারা খেপ খেলতে যাচ্ছে তার কারণ তারা টাকা পাচ্ছে বলে। কিন্তু তাদের যদি উপযুক্ত পারিশ্রমিক দেওয়া যায়, উপযুক্ত সমপরিমাণ বেতন দেওয়া যায়, তাদের যদি একটা নির্দিষ্ট ছকে ফেলা যায়, তাহলে তো ভালো হবে। আদারওয়াইজ তো ভালো হওয়ার কোনো উপায় দেখছি না। অনেক নেগেটিভের মাঝখানেও স্যার আপনি এই বছরের থেকে কি আশা করছেন ফুটবল দেখো, এই মানচিত্রে? বছরে আমার একটাই আশা যে ভারতীয় ফুটবল 142 নম্বর র্যাঙ্কিং থেকে নেমে 100-র কাছাকাছি আসবে, এটাই আমার একমাত্র আশা, আর কোনো আশা নেই। এই এই বছর কি কোনোভাবে কি আপনি দেখতে পাচ্ছেন যে এই এই অগ্রগতির কোনো ফলস্বরূপ আসতে পারে? আসতে পারি, তার কারণ ভারতীয় দলের সামনে অনেকগুলো খেলা রয়েছে, সেই খেলাতে যদি ভারত যদি ভালো খেলতে পারে তাহলে ভালো খেলতে পারবে। সুনীল ছেত্রী অবসর নিয়েছেন। সুনীল ছেত্রী অবসর নেবার পর তাকে আবার ফিরিয়ে আনার কোনো প্রয়োজন ছিল না। নতুন ছেলে তৈরি করতে হবে, নতুন খেলোয়াড় তৈরি করতে হবে, জয়গুপ্তার মতো খেলোয়াড় তৈরি করতে হবে, তবেই কিন্তু আমাদের সার্থকতা আসবে, নয়তো আসবে না। অনেক ধন্যবাদ স্যার আপনার আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ আমাদের এই ইন্টারভিউটা দেখার জন্য। পরবর্তী পর্বের জন্য আমরা আবার ফিরে আসব। ধন্যবাদ। ঠিক আছে।